গল্পের নাম অপরাহ্নে উপসংহার, কলমে তনিমা খান। গল্পের সূচনা পর্ব। মর্তধামে শীতের আধিপত্য। মাটির ঘর, গোলপাতার ছাউনি, টিনের দ্বারা পরিবেষ্টিত নড়বড়ে ঘরটির ফাঁকফুটা দিয়ে ফুরফুরিয়ে শীতল হাওয়া প্রবেশ করছে। ঊর্ধ্বগতিতে বৃদ্ধি পাওয়া সেই শীতল হাওয়ার প্রকোপে দুটো কাঁথার আড়ালে থাকা দুটো দেহ আরও লেপ্টে গেল মাতৃদেহে উষ্ণতার খোঁজে। মাও আগলে নেন। একটা চৌকি, একটা টেবিল আর একটা ট্রাঙ্ক ঘর জুড়ে এই স্বল্প কিছু আসবাবপত্রের অবস্থান। চৌকি ঘেঁষা টেবিলটার উপর জ্বলজ্বল করতে থাকা কুপির মৃদু সোনালি আভায় আবছা আলোকিত ঘরময়। সেই আলোয় দৃশ্যমান কুপির পাশে রাখা ধারালো একটা বটি, এক বাটি মরিচের গুঁড়া, আরেকটা বোতলে মরিচ গুঁড়া গলানো। এগুলো কি? এগুলো হলো অস্ত্র। একজন মায়ের অস্ত্র, তার সন্তানদের নিশ্চিন্তে ঘুম নিশ্চিত করার অস্ত্র। সেদিকেই স্থির একজোড়া নিস্তেজ দৃষ্টি। নিস্তেজ দেহের মস্তিষ্কে চলছে কত শত প্রশ্ন। আচ্ছা, পালাক্রমে মৌসুমের আগমনে শীত কেন রুক্ষতা, তিততা, বিষাদের প্রতিমূর্ত হয়ে আসে? এই মৌসুমে গাছের পাতা কেন ঝরে পড়ে? কেন তাদের সৌন্দর্য বিলীন হয়ে যায়? শীতের রাত কেন এত দীর্ঘ হয়? পাখিদের সুশ্রব্য কিচিরমিচির আওয়াজ কেন রাত নামলেই লুকিয়ে পড়ে? কেন ভয়ঙ্কর নিস্তব্ধতা জেঁকে বসে? কেনই বা পেঁচার ওই গা ছমছমে ঘুৎকার ডাকটি এত তীব্রতর শোনায় শ্রবণেন্দ্রিয়তে? কেন অন্তঃস্থল সংকুচিত হয়ে আসে অশনির আগমনের আশঙ্কায়? শীতের এই জনমানবহীন নিস্তব্ধতায় জঙ্গলি পশুরা কি হিংস্র উন্মাদ হয়ে পড়ে? প্রকৃতির সাথে সাথে কি মানুষের ও সৌন্দর্য কেড়ে নেয়, যেমনটা তার জীবনের সকল সৌন্দর্য কেড়ে নিয়েছিল? ভাবনায় বিভোর ঝিমিয়ে পড়া নুজ্জ দেহটি পুনশ্চ সচকিত হল মধ্যরাতের নিস্তব্ধতা ভেদ করে পেঁচার ঘুৎকার ডাকটি শ্রবণেন্দ্রিয়তে প্রবেশ করতেই। বিরতিহীন টিনের ঘরে অজস্রবারের মতো দুটো টোকা পড়ল। ভেসে আসে সমস্বরে কিছু ভয়ঙ্কর বিশ্রী ফিসফিস কণ্ঠস্বর। কথার মা, ও কথার মা, রাত তো পেরুলো বলে। দরজা খানা খোল দেখি। আর কতদিন এইভাবে দরজা আটকে রেখে আমগো তৃষ্ণা বাড়াইবা? যত তৃষ্ণা বাড়াবে ততই তো তোমার আর তোমার মাইয়াগো কষ্ট বাড়বে। এত তৃষ্ণা বাড়াইও না কথার মা। শরীরে জ্বলন্ত তোমারও হয় নাকি? তবে কেন নিজেকে আর আমগোরে এত কষ্ট দিতাছ? তুমি কি ভাবছ এই টিনের বেড়িবাঁধ কতদিন আমগো আটকাবে? ঘরের ওই কাঠের দরজা কিন্তু খুব বেশি মজবুত নয় কথার মা। কতদিন বাঁচাবা নিজেরে আর মায়ার ওই কচি যৌবন? মধু যখন আছে মৌমাছি একদিন না একদিন তাতে মুখ দেবেই। মধুর আশেপাশে ঘুরতেও যদি এত আনন্দ লাগে, তবে মধু মুখে নিলে কত আনন্দ লাগবে কত? থেমে গেল বিশ্রী ওই কথাগুলো। কানে আসে একাধিক পশুদের হাসির শব্দ। কোলের মাঝে শুয়ে থাকা মেয়েদের মাথা দুটো আরো জোরালোভাবে আঁকড়ে নিল নীলিমা। শ্বাস প্রশ্বাস আটকে নিল মেয়েদের মাথা বুকে চেপে। পাথরের ন্যায় নিঃশব্দে আরো গুটিয়ে গেল স্বল্প জায়গার মাঝে। শুকনো একটা ঢোক গিললে ও শ্বাস প্রশ্বাসের মৃদু সম্প্রসারণ প্রসারণে পুরনো চৌকি ক্যাচ ক্যাচ আওয়াজ তুলল। সেই আওয়াজেও হকচকালো নীলিমা বেগম। এই বুঝি টিনে কান পেতে থাকা নরপশুগুলো শুনে ফেলল তাদের আওয়াজ। হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। কলিজা শুকিয়ে আসল। তবুও চেহারায় নির্লিপ্ততা, নির্ভতা, কঠোরতার আভাস। অর্ধেক রাত পেরিয়ে গেলেও চোখে একদম ঘুমের দেখা নেই। চোখের নিচের কালসিটে দাগ, অনুজ্জ্বল শুকনো ধুলোময় মলিন চেহারা নির্দেশ করে কত রাত এভাবে নির্ঘুম কাটিয়েছে, কাটাচ্ছে, হয়তো কাটাতে হবে। কিন্তু আর কতদিন? আর যে দেহ মন সয় না। চোখ দুটো খোলা চাতক পাখির ন্যায়। সেই দৃষ্টিতে নেই কোনো চাওয়া পাওয়া আর না সুদিন দেখার আশা। আছে শুধুই অসহায়ত্ব, ভয়, শঙ্কা আর কোনো বিদঘুটে পরিণতির অপেক্ষা। চারিপাশের মানুষরূপী নরপিচাসগুলো যে মানুষের দুর্বলতা নিয়ে খেলতে খুব ভালোবাসে। তারা অসহায়ত্ব নিয়ে খেলতে পছন্দ করে। কতদিন সে রক্ষা করতে পারবে তার সন্তানদের? এই একটা প্রশ্ন যখন কোনো মায়ের মনে সর্বদা ঘুরপাক খায়, সেই মা ঠিক কিভাবে জীবনযাপন করে তা কেউ আন্দাজাও করতে পারবে না।
একজন মায়ের জন্য সবচেয়ে ভয়ঙ্কর কষ্টদায়ক শাস্তি হল তার সন্তানদের সম্ভ্রম ও জীবন নিয়ে শঙ্কা তৈরি হওয়া। কোনো মা এটা সহ্য করতে পারবে না। নীলিমাও পারে না সহ্য করতে। নিজের ওপর থেকে যা যাওয়ার যাক, কিন্তু তার সন্তানেরা সুখে থাকুক। কেউ আন্দাজাও করতে পারবে না নীলিমার এক একটা দিন কতটা দুঃসহনীয়ভাবে কাটছে। আর না পারবে সেই লোকটা, যার সাথে একদিন হাসতে হাসতে বহু স্বপ্ন নিয়ে ঘর বেঁধেছিল। হয়তো সে আন্দাজা করছেও না। দুনিয়ার মানুষগুলো যে স্বার্থপর। একজন স্বার্থপর পিশাচ মাঝপথে ছেড়ে গিয়েছে তাদের, আর কিছু স্বার্থপর পিশাচ মজা লুটতে ওত পেতে আছে। এটাই নীলিমা এবং তার দুই মেয়ে রূপকথা আর শুকতারার জীবনের মানে। দিনের আলো ফুটলে তাদের মন থেকে ভয় সরে যায়, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা বাইরে মুখ বের করতে পারে। আর রাতের অন্ধকার নামতেই তারা মুখ লুকায় মায়ের বুকে। আর মা তাদের আগলে নিয়ে চৌকির এক কিনারায় গুটিয়ে বসে থাকে। প্রহর গুনতে থাকে কখন ভোরের আলো ফুটবে আর তাদের মন থেকে ভয় কাটবে। বিশ্রী আওয়াজগুলো আসা বন্ধ হয়ে গেল। ভোর হয়ে আসলো কি? কোলের মাঝে ঘুমিয়ে থাকা মেয়েদের মাথায় অনবরত ভরসার হাত বুলাতে লাগল নীলিমা। মায়ের বা পায়ের উপর সদ্য তন্দ্রায় আচ্ছন্ন হয়ে হওয়া রূপকথা মায়ের কঠোরতার আড়ালে থাকা ভীতু মাতৃমনের তীব্র জোরালো হৃৎস্পন্দনে চোখ মেলে তাকাল। কুপির টিমটিম আলোয় ধূসর বর্ণের একটা পাতলা চাদরে আবৃত অনুভূতি শূন্য মায়ের বিবর্ণ মুখটি দেখে রূপকথা ম্লান হেসে মায়ের হাতটি নিজের হাতের মুঠোয় টেনে আনে। রোজ রাতেই মায়ের এমন বিবর্ণ মুখ দেখতে পায় সে। ধিমি কণ্ঠে বলল, ভয় পেও না আম্মা, তারা কিছু করতে পারবে না আমাদের। আল্লাহ আছে তো। নীলিমার দৃষ্টি চঞ্চল হল। মেয়ের কথা অগ্রাহ্য করে সাহসী কণ্ঠে বলল, আমি ভয় পাচ্ছি? কে বলেছে তোকে? আমি ভয় পাচ্ছি না তো, একটুও ভয় পাচ্ছি না। ভয় পেলে কি এত বছর ধরে তোদের এই বুকে আগলে রাখতে পারতাম? আমি একটুও ভয় পাচ্ছি না। তুই ঘুমা, উঠেছিস কেন? নিশ্চিন্তে ঘুমা। মা যতক্ষণ আছি ততক্ষণ তোদের পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। কথার মুখশ্রী পাণ্ডুর বর্ণ ধারণ করল, চাপা ভয়ের করণে মায়ের কেঁপে যাওয়া কণ্ঠ শুনে। মায়ের কণ্ঠনালী কাঁপছে কেন? মায়ের কণ্ঠে চাপা ভয় স্পষ্ট। কই আগে তো মাকে এত ভয় পেতে দেখেনি। হাসি মুখে বলতো, মা আছি না, সব ঠিক হয়ে যাবে, কেউ কিছু করতে পারবে না তোদের। তবে মায়ের চোখে মুখে আজ ভয় কেন? মাকে এতটা ভঙ্গুর দেখাচ্ছে কেন? কুপির আলোয় মেয়ের প্রশ্নবিদ্ধ দৃষ্টির সাথে দৃষ্টি মিলে যেতেই নীলিমা সন্তর্পণে দৃষ্টি সরিয়ে নেয়। মেয়ের সামনে অসহায়ত্ব প্রকাশ করলে যেটুকু যা হাসিমুখ রয়েছে সেটুকু ও যে ফুরিয়ে যাবে। রূপকথা নিরুত্তর মায়ের দৃষ্টি চুরি দেখে। নীলিমা রূপকথার ওই দৃষ্টি উপেক্ষা করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। স্নেহের কণ্ঠে বলল, ঘুমিয়ে পড়, কাল সকালে রেজাল্ট আনতে যাওয়া লাগবে তো। সকাল সকাল উঠবি। তুমি ঘুমাবে না? কথা ধিমি কণ্ঠে শুধায়। আমার ঘুম আসছে না রে মা। বিকেলে কতক্ষণ ঘুমিয়েছি না, তাই আর ঘুম আসছে না। তুই ঘুমা, একটু পরেই আজান দিবে, নামাজ পড়তে উঠবি আমার সাথে। নীলিমা কৃত্রিম হেসে বলল। রূপকথা আর কথা বাড়ল না। মায়ের হাতটি আঁকড়ে চোখ বুঝল। আরেক হাতটি মায়ের ডান পায়ের উপর ঘুমিয়ে থাকা ছোট বোন তারার পিঠে রাখল। নীলিমা সন্তর্পণে নিজের মাথা এলুইয়ে দেয় টিনে। সাথে সাথেই চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা নোনাজল গড়িয়ে পড়ল, যেখানে রয়েছে শত শত অভিযোগের হাতছানি। কেন সে আজ একা? কেন তার সন্তানেরা আর 5টা ছেলেমেয়ের মতো মুক্ত স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে না? তার কি দোষ ছিল তার? একটাবার জানতে পারলেও তো নিজেকে দোষারোপ করতে পারত। কিন্তু এখন কাকে দোষ দেবে? নিজেকে নাকি নিজের ভাগ্যকে, নাকি যে মাঝপথে তাদের সর্বহারা করে একা ফেলে রেখে চলে গিয়েছে তাকে? মানুষরূপী পশুগুলো যে দিনকে দিন হিংস্র হয়ে উঠছে, কিভাবে রক্ষা করবে সন্তানদের আর নিজেকে? নিজেকে রক্ষা করতে না পারলে যে এই মেয়ে দুটোর জীবন জাহান্নাম হয়ে যাবে। আকাশ পাতাল ভাবনা ভাবতে ভাবতেই ফজরের আজান পড়ল।
মৃদুমন্দ পাখিদের কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। ঘুমন্ত মেয়েদের মাথা বিছানায় রেখে নীলিমা বিছানা থেকে নেমে দাঁড়ালো। টিনের ঘরটিতে দুটো কামরা, একটা বারান্দা, একটা বড় ঘর আর একটা ছোট্ট রান্নাঘর। একবার রূপকথার ঘুমন্ত মুখটির দিকে তাকায় নীলিমা ডাকবে। কিছুক্ষণ আগেই তো ঘুমালো, তার সাথে সাথে মেয়েটাও রাত জাগে। মায়ের ঢাল হয়। নীলিমার মুখে ম্লান হাসি। সে রূপকথাকে না ডেকেই রান্নাঘরে মাটির হাঁড়িতে জমিয়ে রাখা পানি দিয়ে ওজু করে বেতের একটা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। নীলিমা আর ধরে রাখতে পারে না, নিজেকে মোনাজাতে তুলে চাপা স্বরে ডুকরে কেঁদে উঠল। মিনতি করে বলতে লাগল, আল্লাহ, আর কত? এতগুলো বছর কি কম সহ্য করেছি যে এখন আমার মেয়েদের এই জঘন্য পরিস্থিতি থেকে যেতে হচ্ছে? এর পরিণতি কি? আমি কোনোদিন নিজের চোখের সামনে আমার কথার কোনো খারাপ পরিণতি দেখতে পারবো না। এর থেকে ভালো তুমি আমাদের তিনজনকে নিয়ে যাও, তবুও এইভাবে ওই পশুদের হাতে লাঞ্ছিত হতে দিও না আমার ফুল দুটোকে। সবাই তো মুখ ফিরিয়ে নিয়েছে আমার থেকে, কিন্তু তুমি মুখ ফিরিয়ে নিও না। তুমি ছাড়া আমি আর কার কাছে চাইব বলো? আমার যে চাওয়ার আর কোনো জায়গা নেই। আমার কলিজা দুটোকে রেহাই দাও এই পশুদের জঘন্য প্রলুব্ধ দৃষ্টি থেকে। দরজার খুঁটি আঁকড়ে রূপকথা একদৃষ্টিতে তাকিয়ে আছে ক্রন্দনরত মায়ের। নিগুড় পানে পর্যবেক্ষণ করে মাকে। এই মমতাময়ী, সর্বদা সকলের ভালো চাওয়া মানুষটা এত একা কেন? তার বাবা কি করে পারল এই মানুষটাকে কষ্ট দিয়ে একা ফেলে রেখে চলে যেতে? নীলিমা নামাজ থেকে উঠে দাঁড়াতেই পেছনে কথাকে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি করে অশ্রুসিক্ত চোখ দুটো মুছে নিল। চঞ্চল কণ্ঠে বলল, নামাজ পড়বি? যা, অজু করে আয়। ঠান্ডায় বেশিক্ষণ বাহিরে থাকিস না। রূপকথা নীরবে মায়ের কথা মতো অজু করে নামাজে দাঁড়ায়। মায়ের মতোই একই দশা তারও। বলার মতো এই একজনই তো আছে। তার সামনে দাঁড়াতেই অশ্রু ছেড়ে দিল আখিদয়। বড় মেয়ে হয় মায়ের খুব নিকটস্থ একজন। মায়ের সাথে মায়ের সকল সুখ দুঃখের ভাগিদার রূপকথা। মোনাজাতে একটা কথাই শুধু বলল, আল্লাহ তার মায়ের সকল দুঃখ দূর করে দিক। অন্ধকার সরে গিয়ে মর্তধামে ঝলমলে রোদ পুরোপুরি বিস্তৃত। চারিদিকে হিমের প্রভাবে জনজীবন সংকুচিত হয়ে আছে। শহুরাঞ্চলে শীত কম পরিলক্ষিত হলেও গ্রামাঞ্চলে শীত বড্ড সুস্পষ্টভাবে পরিলক্ষিত। বাগেরহাটের রণবিজয়পুরের অলিগলিতে ও সূর্যের তপ্ত আলো আছড়ে পড়তে লাগল জনজীবনের অলসতা কাটাতে। সূর্যের আলো ফোটার সাথে সাথে কেটেছে আতঙ্ক। দিনের আলোয় নরপশুগুলো ভদ্রবেশী চেহারায় ঘোরাফেরা করে। শিকারীদের শুধু চোখে চোখে রাখে আর রাতের বেলায় হামলে পড়ে। অন্ধকার যে তাদের আশকারা দেয়। অন্ধকার কাটিয়ে সূর্যের আলোর আগমনের ন্যায় একদিন ভালো দিন আসবে। এই সুপ্ত এক আশা বীজ বনে রূপকথার ছোট্ট অন্তরালে। ঘড়িতে তখন 8টা বাজে। এমনি এক শীতের সকালে 10 বছরের রূপকথা এবং 1 বছরের শুকতারার বাবা তাড়াহুড়ো করে নাস্তা করে মেয়েদের কপালে চুমু দিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল। খুলনা শহরের বড় কোম্পানিতে চাকরি করত বাবা। তবে প্রতিদিন রাত 10টার মধ্যে বাবা ঘরে ফিরলেও সেদিন আর ফিরল না। বাবার অপেক্ষায় অপেক্ষায় 3 মা মেয়ে আজ 10টি বছর কাটিয়ে দিল, তবুও বাবা আর ফিরল না। রেখে গেল মাঝপথে কুল কিনারাহীন 3 জনকে, যাদের ছোট্ট সুখী দুনিয়াটা বাবা জুড়েই ছিল। এরপর থেকে অবশ্য আর কখনো সুখের দিন দেখেনি 3 মা মেয়ে। দেখেছে লড়াই, অন্য সংকট, স্বজনদের মুখ ফিরিয়ে নেওয়া, সমাজের মানুষরূপী কিছু পশুদের ঘৃণ্য মুখোশ, শিখেছে অর্থের গুরুত্ব। বুকভরা স্বস্তির দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এটাই তাদের জীবন। কম্বলের সোয়েটার পরা রূপকথা আর শুকতারা পায়ে কাঁথা জড়িয়ে গুটিয়ে বসে আছে বিছানায়। স্টিলের প্লেটে 3 কাপ চা, দুটো করে সিদ্ধ আটার রুটি নিয়ে নীলিমা ব্যস্ত পায়ে এগিয়ে এসে নিজেও বিছানায় বসল। মেয়েদের দিকে এগিয়ে দিয়ে বলল, নে নে, গরম গরম খেয়ে নে। রূপকথা আর শুকতারা হামলে পড়ে নিয়ে নিল। এই খাবার তাদের প্রতিদিনের হলেও তাদের খুব প্রিয় খাবার। চা দিয়ে রুটি ভিজিয়ে খাওয়া। নীলিমা খেতে খেতে রূপকথাকে বলল, তোকে কলেজে এগিয়ে দিয়ে আমি আর তারা একটু শিকদার বাড়িতে যাব।
কেন? সেখানে কেন যাবে? রূপকথা খাওয়া থামিয়ে শুধায়। মেজ গিন্নির ব্লাউজ, পেটিকোটগুলো বানানো হয়ে গিয়েছে, সেগুলো দিয়ে আসতে যাব। সেগুলো তো তাদের কাজের লোক এসে নিয়ে যায়। তবে তুমি কেন যাবে দিয়ে আসতে? রূপকথার কৌতূহলী কণ্ঠ। মা মানুষের জামা কাপড় সেলাই করে, এটাই তাদের রোজি রুটির যোগান দেয়। শুনেছি এমপি সাহেব অনেকদিন যাবৎ বাড়িতে আছে। তাকে সব খুলে বলবো, দেখি সে কোনো সাহায্য করতে পারে নাকি। নীলিমা ম্লান কণ্ঠে বলল, কতবার তো গেলে, কোনো কি সাহায্য পেলে? তারা আসনে বসে শুধু টাকা ইনকাম করার জন্য, জনগণের সেবার জন্য নয়। বরাবরের মতো ব্যর্থতাই তাদের সঙ্গী, এটাই ছিল রূপকথার কথার মানে। নীলিমা তবুও আশা ছাড়ে না। সে আরেক লোকমা মুখে তুলে বলল, তখন তো আর এমপি সাহেবের সাথে দেখা হয়নি, হয়েছে তার ভাইদের সাথে। শুনেছি এমপি সাহেব নরম মন মানুষ, সবাইকে সাহায্য করে। তাই তো তার নিজের জেলায় এত অনুন্নত। রূপকথা বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলে পুনরায় খাবারে মনোযোগ দিল। দৈত্যাকার এক গেটের আড়ালে 3 তলা বিশিষ্ট একটি দালান। নেমপ্লেটে গোটা গোটা অক্ষরে লেখা শিকদার নিবাস। শুকতারার হাত ধরে নীলিমা ধীর পায়ে ঢোকে। বাগানে বাচ্চারা দৌড়াচ্ছে আর তাদের পেছনে সুন্দর দেখতে একটা বউও ছুটছে। ঝলমলে আনন্দময় সুখী জীবন বোধ হয় একেই বলে। নেই কোনো জীবনের তাগিদ। দেখো নীলা, বড় ভাইজান জনগণের সেবার জন্যই এমপির আসনে বসেছে। কিন্তু তার মানে তো আর এই না যে সে ঘরে ঘরে গিয়ে দেখবে কাকে কে বিরক্ত করেছে, কার মেয়ের পিছনে কোনো ছেলে ঘুরতেছে। এইগুলা সে সমাধান করিবে। শয়নক্ষের সোফায় বসে পান বানাতে থাকা মাঝবয়সী এক ভদ্রমহিলা অনাদরে বললেন। বেশভূষায় তার আভিজাত্য। ইনিই হল শিকদার বাড়ির মেজ গিন্নি। এই শিকদার বাড়িতে তার বেশ নামডাক। তবে আজ আর সে একা নয়, কক্ষের বিছানায় আরও একজনের উপস্থিতি রয়েছে, যে হাতের কুশিকাটা রেখে তাদের সুচালো দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। নীলিমাকে অপ্রস্তুত জোরতায় আচ্ছন্ন হতে দেখা গেল। সে জোরতা নিয়েই বলল, আমি তেমনটা বলিনি ভাবিজান। তবে দিনকে দিন আতঙ্ক বেড়েই চলছে, তারা ক্ষিপ্ত হয়ে উঠছে। এমপি সাহেব যদি কাউকে দিয়ে একটু কোনো ব্যবস্থা করতে পারত, তবে আমি মেয়ে দুটোকে সহি সালামত নিয়ে একটু নিশ্চিন্তে থাকতে পারতাম। স্বামী কোথায়? কথার মাঝেই জলদগম্ভীর নারী কণ্ঠে নীলিমা সপ্রতিভ চাহনিতে তাকায় বিছানায় বসা মহিলাটির দিকে। তারও বেশভূষায় আভিজাত্য, হাতে কানে গলায় স্বর্ণালঙ্কার ভরতি। সে ইতস্তত করল কিছু বলার জন্য, তার আগেই মেজ গিন্নি বলে উঠল, স্বামী সে অনেক বছর আগে 2 মাইয়া আর বউ রাইখা চলি গেছে, কোথায় যেন। আর খোঁজখবর নেই। কেমন জাতপাত ছাড়া পুরুষের কাছে বিয়ে দিচ্ছে পরিবার? আত্মীয় স্বজন নেই? কুশিকাটা চালাতে চালাতে তিরস্কার করে বলল ভদ্রমহিলা, স্বামী না থাকলে সেই মায়ার আত্মীয় স্বজন হইয়া যায় প্রতিবেশী। প্রতিবেশী তো তাও বিপদে আপদে পাশে দাঁড়ায়, কিন্তু আত্মীয় স্বজন গিরগিটির মতো রং পাল্টায়। একটা ভাই আছে, সে ও আর ভাই নাই, পরের মেয়ের জামাই হইয়া গেছে, বুইন হইয়া গেছে এখন বোঝা। মেজ গিন্নি রসিয়ে রসিয়ে বলল। বিছানায় আধশোয়া হোয়েট পা লম্বা করে রাখা মহিলাটি আর কিছু বলল না। সে মনোযোগ দেয় তার কুশিকাটায়। সোয়েটার বুনছে। নীলিমা কৌতূহলী পানে তাকিয়েছিল তার দিকে, পরপরই মেজ গিন্নির দিকে তাকায় সে। মেজ গিন্নি তার কৌতূহলী দৃষ্টি দেখে বলল, কি হলো চেননি? বড় ভাবি, তোমাগো এমপি সাহেবের বউ। নীলিমা সালাম দেয় তাকে। ভদ্রমহিলা চশমার আড়ালে একবার দৃষ্টি ফেলে শুধু হু বলল। চেহারা কণ্ঠের দাপটে আত্মগ্রীমা, অহংকারের আভাস। মেজ গিন্নি পান মুখে নেয়। কিছুক্ষণ আগাগোড়া পর্যবেক্ষণ করে নীলিমার। মস্তিষ্কে চমকপ্রদ কিছু হানা দিতেই সে তার ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল। সে পান চিবুতে চিবুতে নম্র কণ্ঠে বলল, শোন নীলা, তোমারও বেশি বয়স না, অমন কচি মাইয়া নিয়া থাকো বস্তির অমন নির্জন আস্তাকুরের ভেতরে। আজকে যদি ভাইজান কারোর দিয়ে হুমকি দেয়,
কালকে রাগের বশে গিয়ে কিছু করেই ফেলবে তোমাগো। মাইয়া কলেজে যায়, তুমি থাকো ঘরে, কিছু দেখবা? আজ একজন কাল দুইজন এমন করে বাড়তেই থাকব। রোজ রোজ তো আর এমপি সাহেব তোমাকে সাহায্য করতে পারবে না। আর না সে থাকে বাগেরহাটে। মাতাল নেশা করা ওইসব পুরুষকে গতরে থাকে দৈত্যের মতো শক্তির তিনজন মাইয়া মানুষ কতক্ষণ আটকাবা তুমি মানুষকে? তাই তোমার উচিত এইটার কোনো চিরস্থায়ী সমাধান বাইর করা, মাইয়ারে একটা মানসম্মত জীবন দেওয়া। দীর্ঘ এই সংলাপে নীলিমার আতঙ্ক আর বিদঘুটে এক পরিণতির শঙ্কা তরতর করে বাড়িয়ে দিল। মনে হলো কলিজা খামচে ধরল। তার উপর থেকে যাই চলে যাক না কেন, তার কথার কোনো বিদঘুটে পরিণতি সে দেখতে পারবে না। কি করে পারবে সে যে মা? কোনো মা কি পারবে এটা সহ্য করতে? চোখ দুটো ছলছল করে উঠল। মিনতির সুরে ধিমি দৃঢ় কণ্ঠে বলল, আমিও চাই আমার মেয়ে দুটোকে একটু মানসম্মত জীবন দিতে, কিন্তু কি করে করব? আমাকে একটু সাহায্য করা যায় না ভাবিজান? আমি আর কি সাহায্য করব নীলা? তোমার সাহায্য তোমার নিজের করতে হইব। তোমার লক্ষ্য থাকা উচিত সমাজের নিয়ম নীতির ঊর্ধ্বে গিয়ে মাইয়াকে একটা সুন্দর জীবন দেয়া। দেখা গেল এত কষ্ট কইরা মাইয়া বড় করলা পড়ালেখা করাইলা, মাইয়ার সম্মানটাই থাকল না। তখন কি হইব এই পড়াশোনা আর বড় করার? আতঙ্ক জর্জরিত মাতৃভীতু মনটিকে দুমরে মুছড়ে দিল ভয়ঙ্কর এই শব্দগুলো। নীলিমা লহু স্বরে শুধায়, আপনি কি বলতে চাইছেন ভাবিজান? ভদ্রমহিলা একটু নড়েচড়ে বসল। বিছানায় বসা বড় গিন্নি কপাল কুঁচকে চশমার ফাঁক দিয়ে শানিত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে মেজো যাকে। মেজো জায়ের আদ্যপান্ত সম্পর্কে অবগত সে। এটাই তার শানিত দৃষ্টির কারণ। মেজো গিন্নি বড় জায়ের থেকে দৃষ্টি সরিয়ে পানের ডালাটা পাশে রাখল, অত্যন্ত নম্র কণ্ঠে বলল, এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে নীলা, কিন্তু কতক্ষণ থাকবে? তুমি নিজেই তো বললো মাতালগুলো দিনকে দিন হিংস্র হয়ে উঠছে। তাই আমি বলি কি, মেয়ের সম্ভ্রম আর নিজের সম্মান সহিসালামত থাকতে মেয়েকে একটা ভালো যোগ্য পাত্রস্থ করো। দেখো, আমি জানি তুমি তোমার মাইয়াকে পড়াশোনা করাইতে চাও, বড় কিছু বানাতে চাও, কিন্তু মেয়ে যদি না থাকে তবে এসব দিয়ে কি হবে? তোমার কোল লাঞ্ছিত খালি হওয়ার আগে মেয়ের একটা সুন্দর জীবন নিশ্চিত করো। আর তোমরা না হয় আমগো দালান সংলগ্ন একটা কাছারি ঘর আছে, ছোটখাটো দালান, সেটা তোমরা দুই মা মেয়ে না হয় সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকলা। তোমরা সাধ্যমতো তুমি যা ভাড়া পারো দেবা, আর আমগো জামাকাপড় বানালে। এখানে কিন্তু অনেক নামিদামি মানুষ পাইবা, তারাও তোমার কাছে জামাকাপড় বানাইতে আসলো। তোমার ছোট মেয়ে নিয়ে দুজনের জীবন তাতে বেশ চলে যাবে। আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে আমি করলাম। এখন এমপি সাহেব তো আর তোমার মাইয়াগো সুরক্ষার্থে দারোয়ান বসাইবে না। নীলিমা মৃদু চমকালো বিয়ের কথা শুনে। বিয়ে নামটি এবং এর গভীরতাকে যে সে আর কথা দুজনেই ঘৃণা করে। তবুও মস্তিষ্কে ক্ষীণ সময়ের বিনিময়ে একটি হিসাব নিকাশ করে নিল, যার ফলাফল হিসেবে একটা বাক্যই মস্তিষ্কে ঠাঁই পেল। দিন শেষে সে তার মেয়েটিকে যে কোনো মূল্যে সুস্থসবল দেখতে চায়। শুকনো এক ঢোক গিলল নীলিমা। প্রচুর সাহস যোগায় অন্তরালে। ধিমি কণ্ঠে বলল, আমি কৃতজ্ঞ ভাবিজান আপনার কাছে যে আপনি আমায় সাহায্য করার জন্য এতটুকু ভেবেছেন, কিন্তু সঠিক পাত্র খুঁজতে ও তো সময়সাপেক্ষ ব্যাপার। ততদিন অন্তত একটু নিরাপত্তার ব্যবস্থা করে দিতেন। মেজো গিন্নির ওষ্ঠদয় বেঁকে গেল খানিক। সে পুনশ্চ নম্র কণ্ঠে বলল, আমি তোমায় স্নেহ করি নীলা। তোমার হাতের কাজ সুন্দর, কর্মঠ, সচ্চরিত্রবান একজন নারী। স্বামী ছেড়ে চলি গেছে, তারপরও তুমি ওই মেয়ে দুটোকে নিয়েই দাঁত কামড়ে পড়িয়াছ। তোমায় দেখলে আমার মায়া হয়। তুমি চাইলে আমি এই ব্যাপারেও তোমায় সাহায্য করিতে পারি। আপনার কাছে কি কোনো পাত্রের সন্ধান আছে ভাবিজান? নীলিমা আগ্রহী কণ্ঠে শুধায়। মেজো গিন্নি তার জায়ের দিকে তাকায়, যে কিনা এখনো তাকে শানিত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। মেজো গিন্নি বড় যাকে দেখিয়ে বলল, তুমি তো আমাগো তপবনের কথা জানোই। সুপুরুষ একজন, দায় দায়িত্ব, ন্যায় নীতি, দয়া মায়া, বড় মন, আলাপ ব্যবহারে কতটা প্রসিদ্ধ।
বয়স কতই বা হইছে, চেহারা শরীরে এখনো তাগড়া জোয়ানের ছাপ, অথচ অকালে বিপত্নিকের তকমা নিয়ে ঘুরছে। তোমার মেয়ের আর তোমার মাথার উপর এখন শক্তপোক্ত একটা ছায়ার প্রয়োজন। আর আমার মনে হয় না তোমার মেয়ের জন্য তপবনের থেকে যজ্ঞ আর কেউ হতে পারে। দেখো, আমার বুঝে যা মনে হইছে আমি বলছি, বাকিটা তোমার ইচ্ছা। একটা কথা মাথায় রাখবা, তপবন একজন সুপুরুষ, অন্তত কাপুরুষের মতো মাঝপথে তোমার মেয়ের হাত ছেড়ে দেবে না। সে নিজের জীবনসঙ্গীর জন্য এতটাই বিশ্বস্ত আর যজ্ঞ যে যৌবনের প্রথম পর্যায়ে বিপত্নিক হয়েও আজ পর্যন্ত বিয়ে করেনি। নীলিমা থমকায় তপবন শিকদারের নাম শুনে। তপবন শিকদার বাগেরহাটের ৩ নং ওয়ার্ডের এমপি তকদির শিকদারের বড় ছেলে। চোখে মুখে তার ছোটখাটো এক বিস্ফোরণ খেলে গিয়েছে তা বেশ বুঝল মেজ গিন্নি, তবুও নির্বিকার পান চিবুতে থাকে সে। বড় গিন্নির ঠোঁটের কোনো বাঁকা তাচ্ছিল্য হাসি তার মেজ যা যে সঠিক সময়ে সঠিক চাল দিতে সক্ষম সে আগে থেকেই জানত, তবে এটা আশাতীত ছিল। সে এক পলক নীলিমার বিস্ফোরিত মুখটির দিকে তাকিয়ে পুনরায় কুশিকাটায় মনোযোগী হল। তার মেজ জায়ের এই চাল যে বৃথা যাবে। নীলিমা নির্বাক প্রতিক্রিয়াহীন বসে থাকল, মেজ গিন্নি তখনও তার থমকানো মুখটির দিকে তাকিয়ে। উক্ত প্রস্তাব যে নীলিমার কর্ণকুহরেই এখন পর্যন্ত গ্রহণযোগ্যতা পেল না তা ভদ্রমহিলা বেশ বুঝতে পারল। আত্মসম্মানে আঘাত লাগলেও দাঁত কামড়ে বসে রইল সে। ফাঁকা ঢোক গিলল নীলিমা। গাল গলা ঘেমে উঠল অপ্রস্তুত পরিস্থিতি আর অপ্রস্তুত প্রস্তাবের সম্মুখীন হয়ে। আকাশপাতাল ভাবনা ভাবতে পারল না তার আগেই সেই কক্ষে দ্রুতবেগে একজন কাজের মহিলা ঢুকল। রুদ্ধশ্বাস আটকে আতঙ্ক নিয়ে বলল, বড় আম্মা, তপবন ভাইজানের পোলা গাছ থিকা পইরা গেছে। কি বললই? দাদুভাই গাছ থেকে পড়ে গিয়েছে? বড় গিন্নি থমকানো কণ্ঠে শুধায়। জি আম্মা, কমলা গাছ থিকা পইরা গেছে। মহিলাটি ভয়ার্ত কণ্ঠে বলল। সহসা বড় গিন্নির হাতের কুশিকাটাটা থেমে গেল। স্থবির দেহে আচমকা চঞ্চলতা, আতঙ্ক জেঁকে বসল। সে তড়িৎ হাতের সোয়েটারটা ছুঁড়ে ফেলে বিছানা থেকে নামল। আতঙ্কে জর্জরিত কণ্ঠে হুঙ্কার ছেড়ে জিজ্ঞাসা করে, আমার দাদুভাই গাছ থেকে পড়ে কিভাবে? সবকটা মালি কোথায় ছিল? মেজ গিন্নিও তড়িৎ সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। দ্রুত পা চালাতে চালাতে আহাজারি জুড়ে দিল, আয় হায়, আমার দাদুভাই! হাত পা ভাঙিল নাকি রে? কয়টা দিনের জন্য আসিছে বেড়াইতে, এখন না আবার হাত পা ভাঙ্গি বসে? সকলে কক্ষ থেকে ছুটতে ছুটতে বেরিয়ে যায়। আর শুকতারার হাত আঁকড়ে নীলিমা তখনও আকাশপাতাল ভাবনা নিয়ে সেখানে ঝিমিয়ে বসে থাকে। কেননা এই আকাশপাতাল ভাবনার মাঝে এখন আরও একটা ভাবনা যুক্ত হয়েছে, সেটা হলো তপবন শিকদারের একমাত্র ছেলে। ডিসেম্বরের ২৯ তারিখ, উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের রেজাল্ট কার্ড হাতে রূপকথা কলেজের মাঠে এসে দাঁড়ায়। মুখে তার মৃদু হাসি। সব বিষয়ে পাশ করেছে সে। ক্লাস পজিশন ও ৫ নাম্বার এগিয়েছে। আগে ছিল ২০, এখন ১৫। আম্মা খুব খুশি হবে শুনলে। বিজ্ঞান শাখায় পড়ে সে। বাবা তাদের ছেড়ে চলে যাওয়ার পরে আম্মা প্রায় পাগল হয়ে গিয়েছিল। কতদিন মামা বাড়ি, কতদিন চাচাদের বাড়ি করত। সকলেই বিতৃষ্ণা নিয়ে তাদের তাড়িয়ে দিত। তখন তার পড়াশোনায় ২ বছর গ্যাপ যায়। ধীরে ধীরে মা সুস্থ হয়, সে আবার পড়াশোনা শুরু করে। সে রেজাল্ট কার্ডটা নিয়ে প্রবল আগ্রহের সহিত কলেজ সংলগ্ন গ্রন্থাগারের দিকে যায়। কলেজ আর ২ দিন বন্ধ আছে, এরপরে পাঠ্যবই ব্যতীত আর অন্য কোনো বই পড়তে পারবে না। তাই এই ২ দিন পাঠ্যবইয়ের সাথে সাথে একটা গল্পের বইও পড়বে। সেই গ্রন্থাগারে ঢুকে সব ঘুরে ঘুরে দেখতে লাগল। বইয়ের সংরক্ষণে খুব একটা উন্নত না হলেও অল্পের মাঝেও বেশ কিছু ভালো বই আছে। সে শেলফ খুঁজে খুঁজে সাতকাহন বইটি দেখতে পায়। উঁচু শেলফের একদম শীর্ষের সারিতে রয়েছে। সে পায়ের বুড়ো আঙুলের উপর ভর করে হাত বাড়িয়ে বইটি নাগাল পাওয়ার চেষ্টা করল। তবে অনেক চেষ্টা করার পরেও সে বইটি নামাতে পারল না। তবুও সে প্রচেষ্টা থামায় না। সাধ্যের মধ্যে যা আছে করে। ছোট্ট এই গ্রন্থাগারটিতে কোনো লাইব্রেরিয়ানও নেই যে সাহায্য করবে। রূপকথা লাফিয়ে লাফিয়ে বইটি ছোঁয়ার চেষ্টা করছিল, তখনই ভারী কি এক কণ্ঠস্বর খুবই সন্নিকট থেকে তার কানে আসলো।
নিজের পেছনে সদ্যই কেউ গতিরোধ করার এক উষ্ণ হাওয়া এসে বাড়ি খেল রূপকথার পৃষ্ঠদেশে। নাসারন্ধ্রের প্রবেশ করে তীক্ষ্ণ এক আতরের গন্ধ। নম্র তবে ব্যস্ত পুরুষালী কণ্ঠে কেউ পেছনে থেকে তাকে জিজ্ঞেস করল, সাতকাহন? হু। রূপকথা অস্ফুট স্বরে বলল, এক হাত তখনও তার শেলফে। সাথে সাথেই একটা লম্বা হাত পেছনে থেকে তার মাথা টপকে খুব সহজেই সাতকাহন বইটি নামিয়ে তার হাতে দিল। রূপকথা ধন্যবাদ জানিয়ে পেছনে ফিরলেও কাউকে দেখতে পেল না। সে তাকায় নিজের বাম সাইডের সরু গলির দিকে। সাদা পাঞ্জাবি পায়জামা পরা বিশাল দেহী এক লোক ফোনে কথা বলতে বলতে লম্বা পা ফেলে গ্রন্থাগার থেকে বেরিয়ে যাচ্ছে। রূপকথা কিছুপল সেদিকে তাকিয়ে চেনার চেষ্টা করল, তবে মুখ দেখতে পেল না। সে নির্বিকার ঠোঁট উল্টে হাসি মুখে বইটি নেড়েচেড়ে দেখল। বাবা হয় একটা মেয়ের জন্য দুর্ভেদ্য এক সুরক্ষা বলয়, যেটা টপকে কেউ ওই মেয়েটিকে স্পর্শ করতে পারে না, অসম্মান করতে পারে না। সমাজে একটি মেয়ের মাথা উঁচু করে বাঁচার কারণ হয় বাবা। যার বাবা আছে তার জন্য সমাজ, পৃথিবী হয় সুরক্ষিত। আর যার বাবা নেই তার জন্য সমাজ, পৃথিবী হয় অরক্ষিত। যে কেউ এসে তাকে নোংরা কথা বলতে কুণ্ঠা বোধ করে না, বাজে স্পর্শ দিতে ভয় পায় না, নিচু করতে ভয় পায় না। আজ যদি রূপকথার জীবনে বাবা নামক শক্ত এই ঢাল থাকত, তবে কি কেউ কখনো সাহস পেত সদ্য যৌবনে পা দেওয়া মেয়েটির জন্য এক বিপত্নিক সন্তান সমেত পাত্রের জন্য বিবাহের প্রস্তাব দিতে? পারত না। স্বামী নামক মানুষটির জন্য নীলিমার অন্তরালে জমে থাকা ঘৃণাগুলো দ্বিগুণ হারে বাড়তে লাগল। মানুষটা তার কথা না হয় নাই ভাবল, কিন্তু একটাবার কেন ভাবল না তার দুটো কন্যা সন্তান রয়েছে। তার অবর্তমানে যদি তার সন্তানদের কেউ ছিঁড়ে খায় তবে অসম্মান করবে, এই একটা ভয় কি বাবা নামক ওই মানুষটির মনে কখনো উকি দেয়নি? শুনেছে মেয়েরা নাকি বাবার প্রাণ হয়, এগুলো তো সব মিথ্যা কথা। এগুলো শুধু বইয়ের পাতাতেই মানায়, বাস্তবে নয়। বাস্তবে তো বাবার কতস্ত ঘৃণ্য রূপ দেখা যায়। বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যস্ত সড়কের ফুটপাত থেকে এলোমেলো অলস পায়ে হাঁটছে নীলিমা এবং শুকতারা। মায়ের মলিন নির্জীব মুখটি দেখে শুকতারা মাথা নিচু করে নেয়। চোখ দুটো অশ্রুসিক্ত তার। মাঝে মধ্যে খুব ইচ্ছা হয় আল্লাহ যদি তাকে একটা জাদুর কাঠি দিত, তবে সে মায়ের সব দুঃখ দূর করে দিত। নিজেদের জন্য একটা দৈত্যাকার দালান তৈরি করত, কারি কারি টাকা উৎপাদন করত, অনেক অনেক সুস্বাদু খাবার তৈরি করত, ওই দুষ্টু লোকদের জাদুর কাঠি দিয়ে জাদুর দ্বারা পিটিয়ে পিটিয়ে পশ্চাৎদেশ লাল করে দিত। কত মজা হতো তাহলে। মলিন হাসল শুকতারা। আল্লাহকে অনেক বলেছে, কিন্তু আল্লাহ কখনোই তাকে জাদুর কাঠি দেয়নি, আর না দূর করেছে মায়ের কষ্ট। আল্লাহর কাছে কি তার কথা পৌঁছায়নি? শত শত প্রশ্ন ছোট্ট মনটিতে। তবুও একটাই চাওয়া, তার মায়ের সব দুঃখ দূর হয়ে যাক, তারা আর পাঁচটা মানুষের মতো আনন্দের সহিত বাঁচতে চায়। হাঁটতে হাঁটতেই নির্জন গলিতে ঢুকল নীলিমা। বাসস্ট্যান্ড থেকে 20 মিনিটের দূরত্বে তাদের ঘর। এই রোডে অনেকক্ষণ পর পর একটা দুটো দোকান পাওয়া যায়। কিছুদূর হাঁটতেই নীলিমার পা দুটো কেমন শক্ত হয়ে আসে। অদূরে দাঁড়িয়ে থাকা নিশাচরে ভয়ঙ্কর রূপ ধারণ করা মাতালগুলোকে দেখে বরাবরের মতো নিজেকে শক্ত করে যেমন চলাফেরা করত, আজও তেমনি চোয়াল শক্ত করে মাথা নিচু করে হাঁটা ধরল। ভেসে আসলো বিশ্রী ভাষায় কিছু গান। গা গোলায় নীলিমার। নীলিমা দ্রুত পা চালায়, তবে নীরব এই শুনশান রাস্তা যেন তাদের আরো বেপরোয়া ক্ষিপ্ত করে তুলল। কালো তেলতেলে কাটা ছিঁড়ে মুখশ্রীর 6 জনের মধ্যে একজন মাঝবয়সী লোক হেলেদুলে এসে পথ আটকে ধরল নীলিমার। শুকতারা লেপ্টে গেল মায়ের সাথে। নীলিমা শক্ত করে জড়িয়ে নেয় মেয়েকে। সাথে থাকা কাপড়ের বেগটি থেকে মরিচের গুঁড়া করা বোতলটি লোকটির অগোচরেই আঁকড়ে ধরল ছিপি খোলার প্রয়াসে। কঠোর গলায় লোকটির উদ্দেশ্যে বলল, আমার পথ থেকে সরে দাঁড়ান। লোকটি ফিচলে হেসে উঠল খিকখিক করে। হাসতে হাসতেই সে খপ করে নীলিমার হাতটি আঁকড়ে ধরল। নীলিমা চমকে উঠল। বদনে কম্পন সৃষ্টি হল পরপরুষের ছোঁয়ায়। এর আগে কখনোই লোকগুলো এমন সাহস দেখায়নি। সে গর্জে উঠে হাত মুচড়ে ছাড়িয়ে নিতে যায়। হাত ছাড়ুন, নয়তো আমি চিৎকার করব। এহেন কথায় সকলে সমস্বরে হেসে উঠল।
লোকটি কণ্ঠে আক্ষেপ নিয়ে বলল, সবসময় ইডি কও কেন? কহনো তো কইতে পারো হাতটা শক্ত কইরা জড়াইয়া ধরো আর আমারেও। তোমার মাইয়ার আইজ রেজাল্ট দেবে না? মিন্টু গেছে তোমার মাইয়ারে ঠিকঠাকভাবে ঘরে পৌঁছাইয়া দিতে। বলেই তারা পুনরায় হেসে উঠল। নীলিমার বুকটা ধক করে উঠল আতঙ্কে। এই মিন্টু এক উন্মাদ, যে কিনা কথাকে পাওয়ার জন্য ইদানিং বেপরোয়া হয়ে উঠছে। নীলিমা দ্রুত হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু পারে না। দৈত্যের ন্যায় পুরুষালী ওই শক্তির কাছে সে কিছুই না। কথার মা, তোমার আর তোমার মায়ার রূপ তো বার্তাসে তরতর কইরা, এর কারণ কি কত? নাকি এই রূপ দেখাইয়া আমগো জ্বলন আরো বাড়াইয়া মজা নিতাছ? অনেক তো হইল, এইবার রাজি হইয়া যাও। একলা জীবনযাপন কত কষ্টের আমারা বুঝি, তাই তো তোমার কষ্ট কমাইতে চাইতাছি। এত জেদ করে না আমরা তোমাগো মামাইয়ার কষ্ট দূর করুম, আর তোমরা আমাগো শরীরের জ্বলন দূর করবা। রাজি হইয়া যাও। দুই পক্ষের সম্মতি থাকলে তৃপ্তি বেশি পাওয়া যায়। আমরাও তৃপ্তি পাইতে চাই, তাই তো এত অপেক্ষা। লোকটির ঘৃণ্য সংলাপ শেষ হতে পারল না, তার আগেই লালচে জ্বালাময়ী ছোট এক লহরী লোকটির নয়নদয় ঝলসে দিল। চোখে অসহনীয় জ্বলন সইতে না পেরে লোকটি মাটিতে পড়ে চোখ চেপে ধরে যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করতে লাগল। লোকটির সঙ্গী স্বরূপ বাকি পশুরাও ততক্ষণে ক্ষিপ্র গতিতে এগিয়ে আসে। হুঙ্কার ছাড়ে, শালার পুতেরা তগরে আইজ খাইয়া ফালামু। আমগো সাথে লাগতে আছস? পুরুষালী বিকট চিৎকারে ধীরে ধীরে কিছু লোক জমা হল। কয়েকজন লোক এসে তড়িঘড়ি করে শুধায়, এইখানে হইছে কি? নীলিমা চোয়াল শক্ত করে মেয়েকে নিজের সাথে জড়িয়ে দাঁড়িয়ে আছে। হাত পা মৃদু কাঁপছে তার। সে চোখ তুলে তাকায় লোকগুলোর দিকে, সাথে কিছু মহিলাও রয়েছে। সে ঢোক গিলে বলল, ওনরা আমায় বিরক্ত করছিল, আমায় বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করছিল। এই মিথ্যা কথা ভাইজান। এই মহিলারে চেনেন না? আস্ত একবারও ভাতারি। স্বামী নাই, নিজেই এইসব কইরাই জীবন চালায়, আবার আমরা কিছু কইলে আমগো উফর দোষ চাপাইয়া দেয়। একটা নরপশুর ক্ষিপ্ত কণ্ঠে বলল, সেইটাই তো, আমরাও তো এই রাস্তা দিয়া চলাফেরা করি সবসময়। কই মিন্টু গজা, ওরা তো সবসময় আমগো দেখলেই সালাম দেয়। তাহলে তোমাগো দেখলে এমন করব কেন? নিশ্চয়ই তোমাগো কোনো হাত আছে। ভালো মানুষের সাথে তো আর ওরা এমন করার সাহস পাইব না। দোষ দেখো গিয়া এইসব নষ্টা মহিলাগই, যেই আমগো মতো ভালো মানুষ দেখছে অমনি সহানুভূতি নিতে চাইতাছে। উৎসুক জনতার মাঝ থেকে একজন নারীর মুখ থেকে এই কথা শুনে নীলিমা নির্বাক অবাকপানে তাকিয়ে রইল ওই নারীর দিকে। নারী হয়ে নারীর বিপদে পাশে দাঁড়াল না, তাকে বোঝার চেষ্টা করল না, বরং সুযোগ পেতেই সেও তাকে অপমান করে দিল। আমারও তেমনই মনে হয়েছিল, ভালো ঘরের মহিলা গো, সাথে তো আর এমন করবে না ওরা। আর তেজ দেখছ? মরিচ গলানো পানি ছুঁড়ে মেরেছে। এই তেজ দেখিয়েই এরা এমন জীবনযাপন করে। গায়ের ভর ছেড়ে নীলিমা তখনও নিরুদ্বেগ তাকিয়ে তাকিয়ে দেখল সমাজে উচ্চ শ্রেণীর মানুষগুলোর নিচু চিন্তাভাবনা। সমাজের প্রত্যেকটা মানুষই কি এমন? তাহলে তো একদিন এই পশুগুলো তাদের ছিঁড়ে খেলেও তারা বলবে পশুগুলোকে তারাই নিমন্ত্রণ জানিয়েছিল। তাদের কিছু হয়ে গেলেও কারোর কিছু যায় আসবে না, কেউ হয়তো একটা দুটো সহানুভূতিশীল বাক্য ছুড়বে, আর বেশিরভাগ লাঞ্ছনা ছুড়বে। আরক্তবদন বিবশ হয়ে গেল নীলিমার মস্তিষ্ক। ছোট্ট এই ঘটনাটি তাকে এতটুকু শিক্ষা দিল, ও পৃথিবীতে কোনো মানুষ কারোর জন্য নয়। এই সমাজ তাদের জন্য নিরাপদ নয়, তার কথার জন্য নিরাপদ নয়। মনের জোর দিয়ে আর কতদিন চলবে? সে যেভাবেই জীবনযাপন করুক না কেন, তার কাছে যখন সুযোগ রয়েছে কথাকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত করার, তবে সে কেন করবে না? কোনো মা না চায় তার মেয়েটা ভালো থাকুক। মেয়েকে পড়ালেখা করিয়ে অনেক বড় একজন ডাক্তার বানাবে, নিজের মনের এই সুপ্ত বাসনার জন্য কি সে মেয়েটিকে বিপদে ঠেলে দেবে? প্রতিনিয়ত এমন ভয়ের সাথে জীবনযাপন করতে দেবে? না না, কখনোই না। কথাকে মুক্তি দিতে হবে এই অভিশপ্ত জীবন থেকে। ক্ষীণ সময়ের ব্যবধানেই নীলিমা সমাজের অক্ষরজ্ঞানহীন টিপিক্যাল সেই বিকৃত চিন্তাধারী মায়েদের মতো চিন্তা করতে লাগল। যেই বিকৃত চিন্তা হলো, মেয়েকে বিয়ে দিয়ে দিল, এই মেয়ে নিরাপদে থাকবে, মেয়ের জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে।
নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই নীলিমা এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল। জড়ো হওয়া লোকজন একজন আরেকজনের কথা শুনে তাদেরকেই দোষারোপ করছে, আর গজা তার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে, যেই দৃষ্টি কোনো ভালো সংকেত বহন করে না। তবে এই দৃষ্টির কোনো বিরূপ প্রভাব সে তার কথার উপর পড়তে দেবে না। সে সকলের বাঁকা দৃষ্টি উপেক্ষা করে পথ ঘুরায় উল্টো দিকে যেই পথে এসেছিল। শুকতারা আশ্চর্য হল মাকে পুনরায় ওই পথে যেতে দেখে। আম্মা, আমরা আবার ওই পথে যাচ্ছি কেন? শুকতারা মায়ের হাতটি আঁকড়ে ধরে শুধায়। নীলিমা দ্রুত কদম ফেলতেই থাকে। মেয়ের দিকে না তাকিয়েই চোখের পানি মুছে সে জবাব দেয়, তোর বুবুকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে। শুকতারা বুঝল না মায়ের কথার অর্থ। সে নীরবে মায়ের সাথে পা মেলাতে লাগল। আমি রাজি ভাবিজান। নাতিকে ডাক্তারের কাছে রেখে সদ্যই বসার ঘরে বসেছিল মেজ গিন্নি এবং বড় গিন্নি। আচমকা নীলিমার আগমন এবং এহেন কথায় দুজনেই মৃদু থমকাল। মেজ গিন্নির চোখে মুখে খেলে গেল অপ্রকাশিত খুশির উজ্জ্বলতা। নীলিমা হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটাই তার ক্ষণকাল পূর্বের নেওয়া সেই কঠিন সিদ্ধান্ত। চোখের সামনে নিজের মেয়েকে সম্ভ্রম হারা হতে দেখার চেয়ে কারোর দ্বিতীয় স্ত্রী হয়ে বাঁচা, কারো সৎ মা হয়ে বাঁচা ও তার কাছে শ্রেয় মনে হল। একাধিক পশুদের হাতে লাঞ্ছিত হয়ে মরার চেয়ে অল্প বয়সে সংসারের টানাপোড়েনে মরা অধিক আরামের মনে হল নীলিমার কাছে। সংসার, সমাজ, মানুষের তৈরি অদ্ভুত নিয়ম আর জীবনযুদ্ধের কাছে হেরা যাওয়া এক মা নীলিমা। সৃষ্টির সেরা জীব হয়েও পৃথিবীতে নিজের তুচ্ছ এই অবস্থান দেখে পৃথিবীটা বড্ড নিকৃষ্ট ঠেকল নীলিমার কাছে। বড় গিন্নি সরু চোখে তাকায় নীলিমার দিকে। গুরুগম্ভীর গলায় অনাদরে শুধায়, কিসের জন্য রাজি? তপবন শিকদারের সাথে আমার মেয়ের বিয়ের জন্য রাজি। নীলিমা দৃঢ় কণ্ঠে বলল, এও কণ্ঠনালী তার কেঁপে উঠল। সে মেয়ের সামনা কিভাবে করবে অন্তঃস্থলে তারই প্রস্তুতি চলছে। বড় গিন্নির ভেতরে চাপা উদ্বেগ দেখা গেল। মেজ জায়ের আন্দাজে ছোড়া ঢিল যে এভাবে লেগে যাবে তা সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। সে অপ্রস্তুত হয়েই শুধায়, আপনি কি বলছেন ভেবে বলছেন তো? পরে আবার বলবেন না এটা আপনার জেকের বশে নেওয়া সিদ্ধান্ত। অবশ্যই ভেবেচিন্তে নিয়েছে ভাবিজান। বিয়ে কি কোনো ছেলে খেলা নাকি যে হুটহাট সিদ্ধান্ত নেওয়া যায়? মেজ গিন্নি ব্যগ্র কণ্ঠে বলল, আমাকে কথা বলতে দে মেজ। বড় গিন্নি গম্ভীর গলায় বলল। মেজ গিন্নি আলাভোলা হেসে চুপ করে গেল। বড় গিন্নি পুনরায় শুধায়, শুনেছি আপনার মেয়ের বয়স কম, তা আপনার মেয়ে এই বিয়েতে রাজি হবে? আমার বিরাট সংসার, তপবন আমার বড় ছেলে, হিসেব মতো সে আমার বাড়ির বড় বউ হবে। সে বিশাল দায়িত্ব, তা কি আপনার মেয়ে নিতে পারবে? আমার তপবনের জন্য একজন বুঝমান মেয়ে প্রয়োজন, যে কিনা তার এবং আমার সংসারের হাল ধরতে পারবে শক্ত হাতে। নেহাতি আমার মেজ যা আমার বিনা অনুমতিতে আপনাকে প্রস্তাবটা দিয়ে ফেলেছে, নয়তো আমি কখনো এমন মেয়েকে আমার ঘরের বড় পুত্রবধূ হিসেবে মানতাম না। তার একটা সম্মান রয়েছে, সেটি রক্ষার্থেই আমি আপনার সাথে কথা বলছি। আপনি বুঝে দেখুন আপনার মেয়ে আমার ছেলে আর তার সংসার শক্ত হাতে গড়তে পারবে কিনা। আমি কোনো ঝামেলা চাই না। উঠতি বয়সী মেয়েদের মন থাকে উড়ু উড়ু, কিন্তু আমি এমন একজন মেয়ে চাই যে স্বামীর আনুগত্য থাকবে, স্বামীকে সংসারমুখী করার যোগ্যতা রাখে। কথার মাঝেই সূক্ষ্ম এক নিচু জাতের খোঁচা নীলিমা সন্তপর্ণে হজম করে নিল। তপবন শিকদারের মহত্ব, নম্রতা সম্পর্কে সে অবগত, তাই তার এই পদক্ষেপ। সে এতটুকু অন্তত নিশ্চিত, তপবন শিকদার মাঝপথে তার মেয়ের হাত ছেড়ে দেবে না। আর সংসার জীবনে যুদ্ধ কোনো মেয়ের না থাকে? মেয়ে হয়ে জন্মালে সংসার জীবনের যুদ্ধ লড়তেই হবে, তাতে উঁচু জাত আর নিম্ন জাত নেই। সকলেই লড়তে হবে, তার রূপকথাও ব্যতিক্রম নয়। তাকেও লড়তে হবে, শুধু সময়টা একটু আগে পড়ে। সে দৃঢ় কণ্ঠে মাথা নেড়ে বলল, ও ছোট সংসার জীবন সম্পর্কে অজ্ঞ। আপনি যদি হাতে কলমে বুঝিয়ে নেন তবে অবশ্যই পারবে। পরিপ্রেক্ষিতে বড় গিন্নিকে আরো গম্ভীর দেখাল। সে ভাবনায় বিভোর, ঘোর ভাবনা। তপবনকে কি করে রাজি করবে?
এদিকে তো সব ঠিকঠাক হয়ে গেল। সে চিন্তায় নিমগ্ন হয়ে বলল, আমি শীঘ্রই আপনাকে জানাবো, নিজের মেয়েকে প্রস্তুত রাখবেন। আমার বাড়ির বউদের কাছে স্বামী সংসার সকল কিছুর ঊর্ধ্বে, সকল কিছু, এই বিষয়টা মেয়ের মাথায় ঢুকিয়ে দেবেন। এখন আসতে পারেন। নীলিমা সালাম জানিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। নীলিমা যেতেই মেজ গিন্নি হেসে উঠল, বলল, ভাবিজান দেখেছেন, আমি বলেছিলাম না আমার চাল বৃথা যাবে না। মাইয়া অনেক সুন্দর, তেমনি নম্র ভদ্র, একদম মায়ের মতন গুণী। বড় গিন্নি চিন্তায় বিভোর হয়েই ধিমি কণ্ঠে বলল, কিন্তু বয়স কম মেজ, এইসব মেয়েদের চাহিদা অন্যরকম থাকে, সংসারে যদি মন না দেয়। আরে ভাবিজান, আপনি বয়স নিয়ে চিন্তা কইরেন না, এই কম বয়সী মেয়েদের আপনি হাতে গড়ে নিতে পারবেন। মাটির মতন যেমন রূপ দেবেন তেমন আকার ধারণ করব। আর তপবন মিষ্টভাষী নম্র একটা কম বয়সী মেয়ে জীবনে আসলে ও সংসারে আগ্রহী হইব। একবার বিয়ে হইলে ভালোবাসা এমনিতেই হইয়া যাইব। কিন্তু সমস্যাটাই তো সেইখানে, তপবনকে রাজি করাবো কিভাবে? আজ পর্যন্ত কি কম চেষ্টা করলাম? তবে এখন কেন রাজি হবে? ওরেট রাজি করাইতে হইব ভাবিজান, যেভাবেই হোক। অল্প বয়সী মাইয়া তপবনের বেরং দুনিয়াটা রঙিন কইরা তুলব, আমার কথা মাথায় রাইখেন। এই মাইয়া হাতছাড়া করণ যাইব না, খাঁটি সোনা। মেজ গিন্নি রসিয়ে রসিয়ে বলল। বড় গিন্নি মাথা নেড়ে সায় জানায়। মেজ গিন্নি প্রাণখোলা হাসল। অসহায়ত্বের সুযোগ নেওয়া কয়েকজন পশুর ভয় আরেকজনের কাছে সমাধান নিতে এসেছিল একজন অসহায় মা, অথচ সমাধানের নামে এখানেও যে তার অসহায়ত্বর সুযোগ নেওয়া হয়েছে তা কি বুঝল নীলিমা? হয়তো বুঝেছে, আবার বোঝেনি। কেননা বুঝে তো লাভ নেই, দুটোই যে নিষ্ফলা, দুদিকেই মরণ। একদিকে সম্ভ্রম আর প্রাণের মরণ, আরেকদিকে সদ্য যৌবনে পা দেওয়া একটা মেয়ের মনে প্রেমময় এক সুপ্ত আকাঙ্ক্ষা এবং পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়ে মায়ের দুঃখ নিরসনের বাসনার মরণ। অর্থ, সামাজিক অবস্থান, উঁচু জাত, পুরুষ মানুষের শক্ত দুর্ভেদ্য আশ্রয় যে কতটা গুরুত্বপূর্ণ জীবনযুদ্ধে টিকে থাকার জন্য তা বেশ অনুধাবন করতে পারছে নীলিমা, রূপকথা আর শুকতারা। ধিক্কার সমাজ আর সমাজে বসবাসরত মানুষের তৈরি নিকৃষ্ট সব নিয়মনীতিগুলোকে। তকদির শিকদার পরপর দুবার এমপি হিসেবে নির্বাচিত হন। নাম ডাক অর্থবিত্তের কমতি নেই। তবে তার যতই নাম ডাক থাকুক না কেন, তার ছেলেমেয়েরা ঠিক তার উল্টো। বাবা রাজনীতিবিদ হলেও তারা রাজনীতি বিমুখ। তকদির শিকদার 3 ছেলের এবং 1 মেয়ের জনক। বড় ছেলে তপবন শিকদার, মেজ ছেলে ইমরোজ শিকদার, সেজ ছেলে এরোজ শিকদার এবং সর্বশেষ ছোট মেয়ে রোজ শিকদার। পরিবার সমেত খুলনা শহরে থাকে। সেখানে বাড়ি ব্যবসা রয়েছে। বড় 2 ছেলে বাবার কোম্পানি পরিচালনায় নিয়োজিত থাকলেও তপবনকে বাধ্যতামূলকভাবেই একটু আধটু রাজনীতিতে জড়াতেই হয়। বাবার বড় ছেলে এবং বাবার বয়স হওয়ায় এই গুরুভার আপনা আপনি তার উপর এসে পড়েছে। অনীহা সত্ত্বেও তাকে এই গুরুভার বইতে হয়। জীবনের প্রথম বয়সেই পড়াশোনা চলাকালীন দীর্ঘদিনের প্রেমের আকস্মিক এক পরিণতি হিসেবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তপবন শিকদার। তবে সৃষ্টিকর্তার মর্জি অন্য কিছু থাকায় সেই পথচলা দীর্ঘায়িত হয়নি। বিয়ের 4 বছরের মাথায় 3 বছরের ছেলে সন্তান রেখে পরপার গমন করে তপবনের স্ত্রী। দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট ছিল, তবে সেই প্রেগন্যান্সি ছিল জটিল। এতটাই জটিল যে জীবন তাকে দ্বিতীয় সুযোগ দেয়নি। সেখানেই সমাপ্তি ঘটে তপবনের বৈবাহিক জীবনের। সেখান থেকেই তপবনের সিঙ্গেল ফাদারের দায়িত্ব পালনের শুরু। দেখতে দেখতে আজ 11টি বছর পার হয়ে গেল। 3 বছরের সেই সন্তানটি এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং বরাবরের মতো এবার ও ক্লাসে ফার্স্ট হয়ে নিউ 10-এ উঠেছে তপবন শিকদারের একমাত্র ছেলে তানশান শিকদার। 9ম শ্রেণীর পরীক্ষা শেষে দেশের বাড়িতে বেড়াতে এসেছিল, 15 দিন হল। আগামীকাল চলে যাবে। দ্রুত কদমে পথ পেরিয়ে সদ্যই নির্দিষ্ট কামরার সামনে নিজের গতি শ্লথ করে তপবন শিকদার। দৃষ্টি গিয়ে সোজা আটকায় বিছানার উপর বসে থাকা ছেলের ব্যথাতুর মুখটির দিকে। ছিলে যাওয়া হাঁটুতে ডাক্তারের দিয়ে যাওয়া মলমটি লাগাচ্ছিল তপবনের মেজ ভাইয়ের স্ত্রী মৌনতা।
মলম লাগতেই তার জ্বলনে চোখমুখ কুঁচকে নেয় তানশান। তপবন এগিয়ে যায় কামরার ভেতরে। মৌনতা মুখ তুলে তাকায় ভাসুরের গম্ভীর থমথমে মুখটির দিকে। একদৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের ব্যান্ডেজরত দুই হাতের দিকে। সে ইতস্তত করে বলল, ভাইজান, আসলে ওর কোনো দোষ নেই। বাচ্চারা সকলে কমলা খেতে চাইছিল, বাকিটা আমি লাগিয়ে দিচ্ছি। মৌন, তুমি যাও, নাইলকে দেখো, ও বাইরে একা। ব্যগ্র কণ্ঠে কথাটি বলেই তপবন তার হাত থেকে মলমটা নিয়ে নিল। বাবাকে দেখতেই তানশান গুটিয়ে গেল নত মস্তকে। মৌনতা আঁচল তুলে ধীর পায়ে বেরিয়ে যায়, ইশারায় তানশানকে আশ্বাস দিতে ভুলল না। পৃথিবীতে এই একজন মানুষের কোনো প্রকার আঘাত ভাইজান সহ্য করতে পারে না। তাতে যদি তানশান নিজের দোষেও আঘাতপ্রাপ্ত হয়, তবুও তাকে বাবার রোষের তোপে পড়তে হয়। মৌনতা বেরিয়ে যেতেই তপবন সোজা এসে হাঁটু গেড়ে বসে তানশানের সামনে। পর্ণের শর্টসটিকে অতি সাবধানে আরও গুটিয়ে দেয়। ডান হাঁটু ছিলে রক্তাক্ত মাংস দৃশ্যমান হয়ে আছে। সেদিকেই কিয়ৎকাল তাকিয়ে থাকে তপবন। অতঃপর সে মলমটা হাতে নিয়ে অত্যন্ত গম্ভীর গলায় অনাদরে শুধায়, কমলা গাছে কি করছিলে? বাবার এই কণ্ঠটি গা ছমছমে লাগে তানশানের কাছে। বাবা যখনই ভয়ঙ্কর রেগে থাকে তার গলার স্বর এমন ভারী শোনায়। তানশান নত মস্তকে অস্ফুট স্বরে বলল, কমলা পারছিলাম। মালি ছিল না? বিরতিহীন বাবার প্রশ্নে ক্রোধের আভাস তীব্র। ছিল, কিন্তু আমি ইচ্ছে করেই গাছে উঠতে গিয়েছিলাম। তুমি গাছে উঠতে পারো? হাতের মলমটির ছিপি লাগিয়ে তপবন চোখ রাখে ছেলের চোখে। তানশান সন্তপর্ণে চোখ সরিয়ে নেয় জ্বলন্ত সেই চোখ দুটোর থেকে। নির্বাক নাবোধক মাথা নাড়ল সে। তাহলে কোনো সাহসী গাছে চড়তে গিয়েছ তুমি? সরব তপবনের হুঙ্কারে চকিতে আড়ষ্টতা ভাঙল তানশানের। দৃষ্টি সচকিত হয়, তবুও চুপ করে অপরাধীর ন্যায় বসে রইল। তপবনের ক্রুব্ধ দৃষ্টি ঝলসে দিচ্ছে ছেলের নত মস্তক। তানশান আর চোখে একবার তাকিয়েছিল, পরবর্তীতে আর তাকায়নি। কিয়ৎকাল বাদ সে মিনমিন করে বলল, গাছ থেকে ফল পেড়ে খাওয়ার আনন্দই আলাদা হয়। আর তাছাড়া আমাদের সবকিছু শেখা উচিত, ভবিষ্যতে কাজে দেবে। তুমি কি ভবিষ্যতে মানুষের গাছে চড়বে? ফের বাবার ক্রুব্ধ কণ্ঠে ছোড়া প্রশ্নে তানশান তড়িঘড়ি করে মাথা নাড়ল। তপবন থমথমে মুখে বলল, তাহলে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার দিকে মনোযোগ দাও, পড়াশোনায় মনোযোগী হও। গাছে চড়া শেখার প্রয়োজন নেই। ওকে পাপা। তানশান মলিন মুখে বলে বাধ্যগত ছেলের মতো মাথা নাড়ল। তপবন উঠে দাঁড়ায়। পাঞ্জাবির পকেট থেকে ফোনটি বের করে অন করতেই মৌনতার পাঠানো আঘাতপ্রাপ্ত দুটো হাতের রক্তাক্ত ছবি ভেসে উঠল। এটা দেখেই ছুটতে ছুটতে এসেছে। কমলা গাছের কাঁটায় দুটো হাতের চামড়া লম্বাকৃতিভাবে ছিঁড়ে গিয়েছে। বুকের ভেতরে অসহনীয় ব্যথার অনুভব হলো। সেই 3 বছরের মাহিনা ছেলেটিকে ঠিক মাটির পুতুলের মতো আলতো হাতে গড়ে তুলেছে সে। মা বাবা উভয়ের দায়িত্ব পালন করেছে, কখনো কোনো আঘাত ছুঁতে পারেনি। মা না থাকার কমতিটাকেও যতটুকু পেরেছে পূরণ করেছে, তবু অদেখা এক অপূর্ণতা তো থেকেই যায়। তাই দিন শেষে এত কষ্টের ফলস্বরূপ সে নিজের এই অংশটিকে সুস্থসবল হাসিখুশি দেখতে চায়, নচে তেমন আঘাতপ্রাপ্ত ব্যান্ডেজরত অবস্থায়। সে ছবিটি সরিয়ে রেজাল্ট কার্ডের ছবিটি বের করে এগিয়ে দেয় ছেলের দিকে। থমথমে মুখে বলল, ফার্স্ট হয়েছ। কোনো বিষয়ে কত নাম্বার পেয়েছ দেখে নাও। কোনোটাতে কম পেয়েছ সেটাও দেখে নাও। এরপর থেকে ওই বিষয়ে সময় বেশি দেবে। আর 10 মিনিট পরে নিচে বাগানে আসবে। বলেই তপবন লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে যায় ঘর থেকে। তানশান নিরুদ্বেগ রেজাল্ট কার্ড দেখতে লাগল। ফার্স্ট হয়েছে এই নিয়ে বিন্দুমাত্র খুশি দেখা গেল না তার মাঝে। পড়াশোনা শুরু করেছে থেকেই প্রতিটা ক্লাসে ফার্স্ট হয়ে আসছে। এর জন্যই এই বিষয়টি এতটা মূল্যহীন তার কাছে। সবাই বলে সে নাকি বাবার প্রতিরূপ। দেখতেও বাবার মতো, কাজে কর্মে, আচার আচরণে, অভ্যাসে সবকিছুতে বাবার মতো। তানশান, বাবা তপবন ভাইজান তোমারে ডাকতাছে বাগানে। দরজায় দাঁড়ানো কাজের মহিলা উচ্চ স্বরে বলল।
তানশান কপাল কুঁচকে তার দিকে তাকায়, বিরক্তি নিয়ে তাকে বলল, আপনি কি একটু আস্তে কথা বলতে পারেন না ফুপি? এতটুকু দূরত্বে আমি স্পষ্ট শুনতে পাবো আপনার স্বাভাবিক কণ্ঠ। মহিলা লজ্জিত ভঙ্গিতে হাসল, এক গাল হেসে বলল, এইটাই আমার স্বাভাবিক কণ্ঠ বাবা। কাম করতে আইলে এমন হাক ছাইরা কথা কইতে হয় দেইখা এমন হইয়া গেছে কণ্ঠ। তানশান ডানে বামে মাথা নেড়ে বাবার ফোনটা রেখে ধীর পায়ে উঠে দাঁড়াল। হাঁটতে গেলে পায়ে মৃদু ব্যথা অনুভব হচ্ছে। সে ধীরস্থির পা চালিয়ে বলল, আচ্ছা চলুন। তানশান ধীর পায়ে বাগানে এসে দাঁড়ালে চোখে মুখের মলিনতা উবে গিয়ে মুগ্ধতা ভর করল। এই মুগ্ধতা আজকের নয়, বহু বছরের সেই ছোটবেলা থেকে সে বারংবার মুগ্ধ হয়ে আসছে বাবার কাজে, কথায় ভাবনায় সবকিছুতে। বাবা নামক মানুষটাই আস্ত এক মুগ্ধতা তার জন্য। কমলায় পরিপূর্ণ ডালটিকে দড়ি বেঁধে নিচে নামিয়ে ধরে রেখেছে দুইজন মালি। আর তপবন প্লাস্টিকের একটা ঝুড়ি হাতে দাঁড়িয়ে আছে কমলা গাছের নিচে। তানশান বাবার কাছে এগিয়ে যেতেই তপবন থমথমে মুখে হাতের ঝুড়িটা এগিয়ে দেয় ছেলের দিকে। থমথমে গলাতেই বলল, গাছ থেকে ফল পাড়ার যত আনন্দ অনুভব করে নাও। তানশানের মুখে হাসি ফুটে উঠল। সে প্রফুল্ল চিত্তে বাবার হাত থেকে ঝুড়িটা নিয়ে দালানের দিকে তাকিয়ে হাঁক ছাড়ল। নাইলল্য, এসো গাছ থেকে কমলা পারব। সাথে সাথেই দালানের ভেতর থেকে 4 বছরের একটি বাচ্চা মেয়ে দৌড়ে বের হয়ে আসলো। ফর্সা আদল হাস্যোজ্জ্বল মুখ পরনে একটা জাম্পস্যুট। তপবনের মেজ ভাই ইমরোজের একমাত্র মেয়ে নাইল। সে ছুটতে ছুটতে এসে থামল ভাইয়ের সামনে। হাফাতে হাফাতে শুধায়, কমলা পারতে পারবে তুমি? তানশান হাসি মুখে মাথা নাড়ল। পারবো, দেখো গাছ আমাদের কত কাছে। মূলত নাইলই জেদ করছিল গাছ থেকে কমলা খেতে চাওয়ার। বোনের ইচ্ছা পূরণ করতেই সে গাছে চড়তে গিয়েছিল, কিন্তু একটাও পারতে পারেনি, তার আগেই পড়ে গিয়েছে। বাগের হাট শস্য, ফল ফলাদি উৎপাদনে সমৃদ্ধ। এখানে সকলে মাছের ঘের, ফার্ম, কৃষিকাজে বেশি আগ্রহী। তপবনদের 3টা মাছের ঘের আছে, ফার্ম আছে, কৃষিক্ষেতে নিজস্ব ফসল, সবজি হয়। এসো আমি তোমায় কোলে তুলি আর তুমি কমলা পারো, ঠিক আছে? নাইল একগাল হেসে প্রবল উৎসাহে ঘাড় দুলিয়ে বলল, ঠিক আছে। তানশান হাসিমুখে বোনকে কোলে তুলতে গেলে তপবন বাদ সাধে। গম্ভীর গলায় ছেলেকে বলল, আমি নিচ্ছি, তুমি পারো। তপবন কোলে তুলে নেয় নাইলকে। নাইল লাফিয়ে পড়ে ছকটা কমলা খপ করে ধরল। তপবন সাবধানী কণ্ঠে বলল, মা কাটা আছে, শুধু ফলটা ধরো, ডালটা ধরো না। আচ্ছা বড় পাপা। নাইল হাসি মুখে বলল। 2 ভাই বোন হাস্যোজ্জ্বল মুখে গাছ থেকে কমলা পারতে লাগল। ছেলের মুখের মলিনতা দূর হয়ে হাসি ফিরতেই তপবনের মুখে স্মিত হাসি ফুটে উঠল। দিন শেষে ছেলের এই হাসিটুকুই তার একমাত্র অর্জন, তার বেঁচে থাকার কারণ। রূপকথা কলেজ থেকে বাড়ি ফিরেই আনন্দিত কণ্ঠে মাকে ডাকল। তবে মায়ের সাড়া পাওয়া গেল না। শুকতারা দরজা খুলে দিতেই রূপকথা বোনকে উৎফুল্লতা নিয়ে বলল, তারা জানিস আজ কি এনেছি? শুকতারা মলিন মুখে শুধায়, কি? রূপকথা দরজা আটকে ঘরে ঢোকে। অজস্র হাতে সেলাইযুক্ত কলেজ ব্যাগটির কোনোমতে আটকে রাখা চেইনটি খুলে 2 প্যাকেট 10 টাকা দামের নুডলস বের করল। সেটি দেখতেই শুকতারার মলিন মুখটিতে আনন্দের দেখা মিলল। সে অবাক কণ্ঠে শুধাল, বুবু, নুডলস? এত টাকা পেলি কোথায়? 10 টাকার এক প্যাকেট নুডলস আর 5টা ছেলে মেয়ের জন্য জাতীয় খাবার হলেও তাদের জন্য বিরল এক বিলাসিতা। আম্মা যখন অনেক অর্ডার পায় তখনই 2-1 প্যাকেট খাওয়া হয়। রূপকথা ম্লান হেসে নুডলস দুটো বোনের হাতে দিয়ে বলল, আম্মা কলেজে যাওয়ার সময় 2-3 টাকা দিত না, সেগুলো জমিয়ে এনেছি। ঘরে ডিম আছে? আম্মা কোথায়? তাকে রান্না করতে বল। ডিম তো নেই বুবু। গত সপ্তাহে 4টি ডিম এনেছিল আম্মা, তা তো অনেক আগেই শেষ। শুকতারা ছোট মুখে বলল,
নুডলসের মজা ডিমের সাথে রূপকথার মুখটিও ছোট হয়ে গেল। তবুও জোরপূর্বক হেসে বলল, কোনো সমস্যা নেই, এগুলো পানি দিয়ে রান্না করে খেলেও ভালো লাগে। টিভিতে দেখায় না সুপি নুডলস, ওগুলোর মতো লাগে। আজকে আমরা সুপি নুডলস রান্না করে খাবো। কি, ওই টিভির বাচ্চাগুলোর মতো সুপি নুডলস? হু হু, ওহ বুবু, মজা হবে। আমারাও সুপি নুডলস খাবো। আম্মা কোথায় তারা? আম্মাকে তো দেখছি না। বলেই রূপকথা রান্নাঘরের দিকে এগিয়ে যেতে চায়, কিন্তু শুকতারা তার হাত টেনে ধরল। এতক্ষণের চেপে রাখা সেই আতঙ্ক জর্জরিত কথাটি মনে পড়তেই সে তড়িঘড়ি করে ফিসফিসিয়ে বলল, বুবু তোর সাথে কথা আছে, শোন। হু, কি বল? আম্মা তোর বিয়ে ঠিক করেছে বুবু। আচমকা প্রবল অনাকাঙ্ক্ষিত এই কথাটিতে রূপকথার চঞ্চলতা উবে গেল। সে থমকে তাকায় তারার দিকে। অপ্রস্তুত কণ্ঠে শুধায়, এসব কি বলছিস? আমার বিয়ে? কার সাথে? যত সব উল্টা পাল্টা কথা। না না, সত্যি বুবু। ওই শিকদার বাড়ির বড় ছেলে আছে না, অনেক বড়লোক, তার সাথে বিয়ে ঠিক করছে। রূপকথা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল বোনের দিকে। মস্তিষ্কে সদ্যই ভর করল শিকদার বাড়ির বড় ছেলে মানে তপবন শিকদার নামের এক বয়স্ক লোকের প্রতিচ্ছবি, যাকে প্রায়শই বিলবোর্ডে দেখে বাবার পাশে হাস্যোজ্জ্বল মুখে বসে থাকে। চলবে ইনশাআল্লাহ।